পরিবেশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে গেছে। চারপাশে বাতাসেও থমকে দাঁড়িয়ে আছে, মনে হয় সময় নিজেও যেন আটকে তাকিয়ে আছে দৃশ্যটার দিকে। পুরো হল রুম জুড়ে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এসেছে। কেউ কথা বলছে না, কেউ শ্বাস নিচ্ছে না, সবাই কেমন জানি ভয় জমে আছে। সামনে দাঁড়িয়ে আছে রৌদ্র আর তুরা। রৌদ্রর মাথা নিচু, যেন অপরাধের ভারে নুয়ে পড়েছে তার কাঁধ। ঠিক তখনই তনুজা খান চিৎকার করে উঠলেন তুরা বলেই ছুটে এসে তুরাকে জড়িয়ে ধরলেন বুকের মাঝে। তুরা চোখে অশ্রু, কাপা হাতে মাকে শক্ত করে আগড়ে ধরল সে। পরক্ষণেই তিথি দৌড়ে এসে জড়িয়ে ধরল তার বোনকে। চারপাশে যেন একটু শান্তির বাতাস বইতে শুরু করেছে। সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, অস্তিত্বে তুরা ফিরে এসেছে। সেটাও যেন এক আলোকিত শান্তি। কিন্তু সেই শান্তির মুহূর্ত স্থায়ী হলো না এক সেকেন্ডও। হঠাৎই এক বজ্রকণ্ঠে গর্জে উঠল এক ভয়াল ডাক, রৌদ্র। সেই কণ্ঠে ঘরটা কেঁপে উঠল। সবাই চমকে উঠে তাকিয়ে দেখল আনোয়ার খান দাঁড়িয়ে আছেন দরজার কাছে। চোখ লাল, রাগে ফুটছে তার মুখ। হলরুমের বাতাস ভারী হয়ে গেল মুহূর্তেই। তিনি দ্রুত এগিয়ে এসে এক মুহূর্ত সময় নষ্ট না করে সজোরে এক থাপ্পড় মারলেন রৌদ্রর গালে। থাপ্পড়ের শব্দে স্তব্ধ হয়ে গেল পুরো হলরুম। কেউ একটাও শব্দ করল না। রৌদ্র স্থির দাঁড়িয়ে রইল, মাথা নিচু, চোখ বন্ধ। তার ঠোঁট কাঁপছে, কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানে এই থাপ্পড়ই তার প্রাপ্য ছিল। আনোয়ার খানের কণ্ঠ যেন বজ্রপাতের মতো ছিঁড়ে গেল নিস্তব্ধ বাতাসে। তিনি গর্জে উঠলেন, চোখ দুটো রাগে লাল, বুক উঠছে নামছে ক্রোধে। কেন এরকম করলি বল রৌদ্র? কেন? তোরার সাথে তোর সম্পর্ক কি, যার জন্য তুই এত বড় সর্বনাশ করলি মেয়েটার? রৌদ্র এই জায়গায় চুপ থাকলো না, মাথা নিচু করে গর্বস্বরে বলল, তোরাকে আমার ভালো লাগে, অর্থাৎ ভালোবাসি তোরাকে। কথাটা বের হতে এক মুহূর্তের জন্য সময় যেন থেমে দাঁড়ালো। সবার চোখ বড় বড় হয়ে উঠল, বিশ্বাস করা যেন অসম্ভব। আশিক খান চুপ করে থাকতে পারলেন না, মুখ লাল হয়ে উঠল। বুকের রাগ আর অপমান একসাথে জ্বলে উঠল তার মধ্যে। তিনি এগিয়ে এসে রৌদ্রর গালে জোরে আরেকটা থাপ্পড় মারলেন। লজ্জা করলো না তোর এই কথাটা বলতে? তোর মাথা খারাপ নাকি? তোরা তোর বোন হয়, তার বিয়ের আগের রাতে তুই তাকে তুলে নিয়ে গেছিস। এই লজ্জা কেমনে সহ্য করলি? থাপ্পড়ের পরও রৌদ্র মাথা নিচু করে রেখেই রইল। চোখ বেয়ে নেমে আসা পানির ফোঁটাটা হাতের তালুতে পড়ে মিলিয়ে গেল। তবু কণ্ঠটা ধীর রেখে বলল, কাকা, ভালোবাসায় লজ্জা নাই, সত্যি কথা বলতেও লজ্জা নাই। আমি যা বলছি সেটাই সত্যি। আমি তোরাকে ভালোবাসি, এ কথাটাই তোমাদের সামনে বলার সাহস করেছি, কারণ এটা মিথ্যে না। হলরুমে আবারও ভারী নীরবতা নেমে এলো। কেউ কথা বলছে না, শুধু বাতাসের চাপে হাহাকার যেন ভেসে বেড়াচ্ছে চারদিকে। আনোয়ার খান সোফায় বসে রাগেই ফুঁসতে ফুঁসতে গর্জে উঠলেন, ঘেন্না হচ্ছে তোকে দেখে। নিজের ছেলে বলতে ঘেন্না হচ্ছে? তুই আমার সন্তান, এই ভাবনাটাই এখন অভিশাপ মনে হয়। এবার রৌদ্র মাথা নিচু করে রইল না, ধীরে ধীরে মাথা তুলল, চোখ মেলে তাকালো সরাসরি আনোয়ার খানের দিকে। সে চোখে ছিল না প্রতিবাদ, ছিল কেবল অনুতাপ আর অপরাধ বোধের গভীর ভার। নীরবে পা বাড়িয়ে এগিয়ে এলো সে। সবার সামনে দাঁড়িয়ে আনোয়ার খানের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। পুরো হল রুম স্তব্ধ, কেউ একটা শব্দ পর্যন্ত করল না। তোরা অবাক চোখে তাকিয়ে আছে। বুকের ভেতর হঠাৎ যেন কিছু একটা মোচড় দিয়ে উঠল। তীব্র এক যন্ত্রণা ছড়িয়ে পড়ল শরীরের প্রতিটি কোণায়। কেন এমন অনুভূতি হচ্ছে সে নিজেই জানে না। রৌদ্রর কণ্ঠ একরাশ ভাঙা বেদনা, মুখে ক্লান্তির ছায়া, চোখ দুটো গভীর অপরাধ বোধে ভরা। কিন্তু তার ভেতর একটা সত্যিকারের ভালোবাসা অগ্নিশিখা এখনও টিকে আছে। রৌদ্র আনোয়ার খানের দিকে তাকিয়ে ধীরে কাপা গলায় বলল, বাবা, আমি বলি না তুমি আমাকে নিয়ে গর্ব করো, কারণ আমি সত্যি তোমার ছেলে হিসেবে যোগ্য না। কিন্তু বাবা, তুমি এইটুকু বিশ্বাস করো, আমি সত্যি তোরাকে ভালোবাসি।
আমি জানি না কেন আমি ওকে নিয়ে গেলাম, হয়তো আমার ভালোবাসাটা পাগলামিতে পরিণত হয়েছিল, যা আমি তখন বুঝিনি যে আসলে। রৌদ্র একটু থেমে তুরার দিকে তাকালো, চোখে একরাশ অপরাধ, তবু তার ভেতর নিঃস্বার্থ অনুশোচনায় কোমল ছোঁয়া। সে দৃষ্টির ভেতর দিয়ে যেন সব কথা বলে দিল যা মুখে আর বলা সম্ভব নয়। তারপর নিচু গলায় শেষ কথাটা বলল, ভালোবাসা জোর করে হয় না। তুরা এক মুহূর্তে রৌদ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, রাগ, কষ্ট, আবার কোথাও গভীর মায়াও। কিন্তু সেই দৃষ্টি বেশিক্ষণ টিকল না। পরক্ষণেই তুরা মুখ ফিরিয়ে নিল, যেন নিজের ভেতরের ঝড়টা রৌদ্র বুঝে না ফেলে। আনোয়ার খান স্থির হয়ে বসে আছেন, মুখে কোনো কথা নেই। চারপাশ এখনো নিস্তব্ধ, কিন্তু তার নীরবতা যেন কোনো কথার চেয়েও ভারী। চোখের কোণে কঠোরতা, অথচ বুকের গভীরে দহন। রৌদ্রর বলা প্রতিটা শব্দ তার ভেতরে পিত্তকে কাঁপিয়ে দিচ্ছে। রৌদ্র ধীরে আবার মুখ তুলে আনোয়ার খানের দিকে তাকালো, গলা স্বর ভারী হয়ে এলো, বাবা, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু অপরাধ করলে ক্ষমা চাওয়াটাই সবচেয়ে বড় কাজ। তাই আমি বলছি, পারলে আমাকে মাফ করো। শেষ কথাটুকু বলেই রৌদ্র ঠোঁট কেঁপে উঠল, মাথা নিচু করল সে, যেন পৃথিবীর সব বোঝা তার কাঁধে চেপে আসে। অজান্তেই চোখ থেকে টপ টপ করে পানি ফোটা অস্ত্র মেঝেতে পড়ল। সেই অস্ত্র যেন নিস্তব্ধতার বুক চিরে শব্দ তুলল। আনোয়ার খান তখনও নীরব, তার চোখের গভীরে একরাশ হতাশা আর অব্যক্ত কষ্ট জমে আছে। কেউ যেন বুঝতে পারছে না তিনি রাগে নাকি বেদনায় চুপ করে আছেন। চারপাশে উপস্থিত সবাই নিঃশব্দ, শুধু রৌদ্রর কণ্ঠই ভেসে আসছে ভারী হয়ে। রৌদ্র ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো লাল হয়ে আসে কান্না চেপে রাখার চেষ্টায়। সে ধীরে আশিক খানের সামনে এসে হাত জোড় করল, গলা কেঁপে উঠল তার কথায়, কাকা তুমিও আমাকে মাফ করে দিও। তখন আমি নিজের মনের সাথে লড়াই করতে পারি, তাই পাগলামিটা করে ফেলেছিলাম। তখন বোঝেনি ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আমি ভাবতাম তুরাকে শক্তি দিয়ে নিজের করে নেব, কিন্তু তুরাই আমাকে শিখিয়েছে ভুলটা আসলে আমার কথাই যে। রৌদ্র হঠাৎ থেমে গেল, চোখ তুলে আবারও তাকালো তুরার দিকে। দুজনের দৃষ্টি এক মুহূর্তের জন্য মিলল। চোখে চোখ মিলতেই তুরা আবারও চোখ নামিয়ে নিল, মুখে কোনো শব্দ নেই। রৌদ্র তুরার দিকে তাকিয়ে নিঃশব্দে বলল, ভালোবাসা কাউকে জোর করে নিজের করে নেওয়ার নয়, ভালোবাসা নিজেকে বদলে সম্মান দিয়ে গড়ে তুলে নিতে হয়। কথাটা বলে রৌদ্র মাথা নিচু করে নিল, যেন নিজের বলা প্রতিটা শব্দই নিজের দোষটা আরও গভীরভাবে অনুভব করছে। ঘরটায় আবারও নেমে এলো ভারী নীরবতা, আর সেই নীরবতা যেন প্রত্যেকের হৃদয়ের ভেতর ঢেউ তুলে গেল। রৌদ্র নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। সেই চোখের পানি কেউ দেখার আগে আলতো করে মুছে নিয়ে বড় বড় শ্বাস নিল। হঠাৎ সবার দিকে চোখ ঘুরিয়ে গভীর অভিব্যক্তিতে রৌদ্র বলল, আমি অপরাধ করেছি, সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব। আমি আজ আব্রাহাম রৌদ্র খান সকলের সামনে বলছি, আমি তুরাকে শিহাবের হাতে তুলে দিব। কথাটা বলতেই রৌদ্রর বুকের ভেতর যেন মুসর দিয়ে উঠল, ধমনী জোরে ফুঁপিয়ে উঠল। রৌদ্রর এই সাহসী সিদ্ধান্তে সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। তুরাও চমকে চোখ বড় করে রৌদ্রর দিকে তাকালো। রৌদ্রর কথা শুনে আরিফুল খান মুহূর্তে কপাল ভাঁজ নিয়ে বলল, শিহাব কি এখন তুরাকে বিয়ে করতে চাইবে? তুই শিহাবকে মেরেছিস, আর শিহাব এখনও হসপিটালে। শিহাবের বাবা মা কি এখনও তুরাকে মেনে নিবেন? রৌদ্র কিছুক্ষণ চুপ থেকে গভীর শ্বাস নিয়ে কণ্ঠ দৃঢ়তা রেখে বলল, আমি শিহাবকে বলবো, আমি রাজি করাবো। সেটা সবাই আমার উপর ছেড়ে দাও, তোমরা তুরার বিয়ে সব ব্যবস্থা করে ফেলো। কথাটা বলতেই রৌদ্র চোখ পানি আড়াল করে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। পুরো হল রুমটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সবাই হতবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। তুরাও সব কিছু ভুলে বরফের মতো জমে দাঁড়িয়ে রইল, হৃদয়ের এক অজানা উত্তেজনা আর ভয়।
মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। চারপাশে সব কিছুই ক্ষণিকের জন্য নিশ্চুপ হয়ে গেছে। রৌদ্র তখন বাড়ি থেকে বেরিয়ে সোজা হসপিটালে আসে। সে ভালো মতো জানে না শিহাব কোন হসপিটালে ভর্তি। অনেক খুঁজে বহু হাসপাতাল ঘুরে অবশেষে একটা হসপিটালে এসে সে জানতে পারে একজন রোগী শিহাব নামে আছে এখানে। রৌদ্র শিহাবের কক্ষের নাম্বার জেনে ধীরে ধীরে সেই দিকে এগোতে লাগলো। প্রতিটি ধাপের সাথে তার হৃদয় আরও ভারী হয়ে উঠেছে, যেন প্রত্যেকটি কদমে সে তুরাকে হারানোর ভীতু অনুভব করছে। তার চোখের কোণে অজান্তে নরম পানি জমে আসছে। মনে মনে কেবল একটাই প্রার্থনা, শিহাব যেন কোনো ক্রমেই রৌদ্রকে ভুল না বোঝে। রৌদ্র শিহাবের কক্ষের সামনে এসে আচমকা মুখোমুখি হলেন শিহাবের বাবার সঙ্গে। শিহাবের বাবা রৌদ্রকে দেখে রাগে কষ্টে মুহূর্তে রৌদ্রের শার্টের কলার চেপে ধরে বললেন, তুই তাও হসপিটালে, তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন নিজে থেকে এসেছিস আমার ছেলেকে কতটুকু মেরে কতটা খারাপ অবস্থা করেছিস তা দেখতে। রৌদ্র শিহাবের বাবার এমন আচরণে অবাক হলো না, কারণ সে যা করেছে তার পরিণতও এটাই হওয়ার কথা। গলাটুকু শুকিয়ে গিয়েছে, হৃদয়ে এক ধরনের ক্ষত, কিন্তু সে এখন রাগ উস্কে তুলতে চায় না, বরং শান্ত করে বিষয়টা বোঝানোর চেষ্টা করতে চায়। রৌদ্র ধীর কণ্ঠে নিজের দোষ স্বীকার করার আগ্রহে কাঁপতি হাত অল্প করে বাড়িয়ে একটু নম্রভাবে বলল, আঙ্কেল প্লিজ আপনি শান্ত হন, আগে আমার কথা শুনুন। শিহাবের বাবা আরও তেতে উঠলেন, চোখে রাগের আগুন, হাতে শক্ত করা আহরণ। তিনি চিৎকার করে জবাব দিলেন, কি শান্ত হব? হ্যাঁ, তোকে আমি ছাড়ব না, তোকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়ব। রৌদ্র ধীরে খানিকটা কাঁপতি কণ্ঠে বলল, আঙ্কেল আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি, আর আপনি আমাকে যা করবেন সেটা পরে দেখবেন, কিন্তু এখন আমি একটু শিহাবের সাথে দেখা করতে চাই। রৌদ্র অনেক কষ্টে শিহাবের বাবার কাছেও মাপ চেয়ে শিহাবের বাবাকে হালকা শান্ত করলো। তারপর অনুমতি পেয়ে ধীরে ধীরে শিহাবের কক্ষের ভিতর প্রবেশ করলো। আর ভিতরে আসতে আচমকায় ঘটে গেল আরেক বিপদ। রৌদ্র যেন সবার সাথে লড়ছে, কারণ ভেতরে গল্প, নির্লজ্জ ভালোবাসা।